তো যে জিনিসে কষ্ট নেই সে জিনিসে মজাও নেই। আমার মজাও হচ্ছে সেরকম কষ্টও প্রচুর হচ্ছে। দেখো এই রাস্তাটা এই প্রথম কেউই হাঁটেনি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। পুরোটা বরফে ভর্তি রাস্তাটা। লুক এট দিস ভিউ, জাস্ট দেখুন ভিউটা, হোয়াট আ প্লেস। তো এটা হচ্ছে কালীপুকুরি, এটা হচ্ছে কালীপুকুরির লেক, যার জল সবসময় কালো থাকে। তো যখন এখানে ঢুকি ফার্স্ট তখন কুয়াশা ছিল, এখন মোটামুটি কুয়াশাটা ক্লিয়ার হয়েছে। ভাই কি বলবো, ক্যা নাজারা হ্যাঁ, অসাধারণ, হেভি সুন্দর লাগছে দেখতে, কিন্তু ঠান্ডাও ফাটতেছে প্রচুর। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা জাস্ট এই গৌরীবাস পৌঁছালাম। তো গৌরীবাসে পৌঁছে আমরা একটা দোকানে এখানে আমরা চা খেলাম। চা খাওয়ার পর কিছু সময় রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর আমরা আবার হাঁটা শুরু করছি। গৌরীবাস থেকে চা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার হাঁটা চালু করছি। এর পেছনের রাস্তাটা দেখুন কত সুন্দর গাছগুলো আছে, মানে এখানে সিনারি এত সুন্দর, মানে আপনার যতটা কষ্ট করে এখানে আসতে হবে তার সব পূরণ হয়ে যাবে, টাকাও আপনার শোধ হয়ে যাবে। গৌরীবাসের ওখানটা ছিল নেপাল কা এরিয়া, আর এখানে এই রাস্তাটা যে আমরা হাঁটছি এখন, এটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা। তো বর্তমানে আমরা সেই গাড়ি যাওয়ার রাস্তা থেকে ট্রেকিংয়ের রাস্তা ঢুকে গেছি। এটা শর্টকাট রাস্তা। গাইড বলছিল যে গৌরীবাস থেকে যখন ট্রেকিং চালু হবে প্রথম 2 কিলোমিটার প্রচুর খাড়া আছে, ঠিক আছে? তো আমরা উঠছি, আমাদের পুরো ফেটে যাচ্ছে, মানে প্রচুর কষ্ট হচ্ছে। তো যে জিনিসে কষ্ট নেই সে জিনিসে মজাও নেই। আমার মজাও হচ্ছে সেরকম কষ্টও প্রচুর হচ্ছে। সবাইয়ের অবস্থা খুবই খারাপ, দেখছেন কিভাবে উঠছে সবাই। রাস্তাটা খালি দেখুন কার মধ্যে থেকে আমরা যাচ্ছি, মানে পুরো আর্মি ট্রেনিং হয়ে যাচ্ছে আমাদের। এরপরে আর্মিতে জয়েন করতে বললে জয়েন করে যাবো। আর আমাদের দুজন পাবলিক আছে, তার দুজন আগে চলে গেছে, ঠিক আছে? আগে চলে যাওয়ার জন্য তারা যে কোথায় গেছে সেটা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? বেশি পাকামি মারাতে গেলে যা হয় অবস্থা সেটাই হয়েছে। আমরা সবাই গাইডের সঙ্গে আছি, আর তার দুজন বেশি পাকামি মারাতে গেছে বা কোথায় চলে গেছে এখন খুঁজে পাচ্ছি না। দেখা যাক, খুঁজি। তো অনেক সময় এগিয়ে আসার পর দুজনকে পেয়েছি, খুঁজে পাওয়া গেছে দুজনকে। তারা একটু তাড়াতাড়ি চলে আসছিল আর কি, মানে তাদেরকে খুঁজে পাওয়া গেছে। এবার তাদেরকে একটু গাইড আবার ইনস্ট্রাকশন দিচ্ছে যে এত তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই, গ্রুপের সঙ্গেই থাকতে বলছে আর কি। কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ, মানে পরিশ্রম করে করে চোখ মুখ সব ঢুকে গেছে, ঠিক আছে? ঠিক আছে, এইখানে চলে এসেছি। এখানে আর একটু মনে হয় 3 কিলোমিটারের মতো বাকি কালীপুকুরি। এই যে একটা ছোট একটা গ্রাম, ছোট 2-4টা বাড়ি আছে। তো এইখানে মনে হয় আমরা চা একটু খাবো। তো এই জায়গাটার নাম হচ্ছে কায়াকাটা। এই যে একটা বাড়ি, এদিকে একটা ছোট হোটেল না হোমস্টের মতো আছে, কায়াকাটা। আর এখানে পরকে পর মানে আবহাওয়া খারাপ হচ্ছে, মানে পুরোটা কুয়াশায় ভরে গেছে, আর বৃষ্টিও আসলেও আসতে পারে মনে হচ্ছে। এই দেখুন চারদিকে পুরো কুয়াশায় ভরে গেছে, পুরো কুয়াশা। এটা আমাদের টিম দাঁড়িয়ে আছে বর্তমানে, এখানে একটু রেস্ট নিচ্ছে। তো এটা রেড পান্ডা জোন এরিয়ার মধ্যে রেড পান্ডা বেরালেও বেরাতে পারে, কিন্তু আমি পিছিয়ে গেলেই গাইড আমাকে ঘুরে ঘুরে ডাকতেছে, কেননা আবহাওয়া খারাপ হচ্ছে এখানে পরকে পর। তো গ্রুপের সবাই যেন একসঙ্গে থাকে, ঠিক আছে? কেউ যেন না পিছিয়ে যায় বেশি, আর কেউ যেন না এগিয়ে যায়। যদি এগিয়ে যায় বা পিছিয়ে যায় তাহলে হারিয়ে যাওয়ার প্রচুর চান্স আছে,
90% চান্স আছে, কেননা কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না চারদিকটা। আর তাই গাইড আমাদেরকে বারবার বলছে যে তোমরা কেউ দলছুট হবে না, একসঙ্গেই চলো সবাই। আমরা বর্তমানে সবাই একসঙ্গে যাচ্ছি। এইখান থেকে যদি আমরা গাড়িয়ে করে যাই তাহলে তো আমি বলবো আমার শিওর কিপ্টোকিটিজম হয়ে যাবে। এত ফালতু রাস্তা, এই রাস্তায় কীভাবে গাড়িয়ে যায় লোক। উফ, এই যে এই রাস্তাটা পুরো 20 কিলোমিটার রাস্তাটাই এরকম, মানে এর উপর থেকেই 4 চাকা যাচ্ছে। মানে এই রাস্তা দিয়ে গাড়িতে যাওয়ার থেকে হাঁটাই অনেক সুখের। এই যেতে যেতে দেখুন রাস্তায় বরফ জমে গেছে, মানে এটা পাহাড়ের জল, বরফ গলা জল, তাতেই আবার হচ্ছে বরফ জমে গেছে। এই যে রাস্তার ধারে ধারে সব আইস। আর এদিকের আবহাওয়াটা দেখুন, মানে কুয়াশা হওয়ার জন্য এখানে ভিউটা অনেকটা কমে গেছে। আর এখানে আবহাওয়া এরকমই, কখন যে চেঞ্জ হয়ে যায়, কখন যে সূর্য উঠে পড়ে আর কখন যে এরকম কুয়াশা হয়ে যায় সে বোঝাই যায়নি। যখন আমরা চালু করছিলাম টুংলিং থেকে কালীপুকুরির আসার জন্য গৌরীবাস পর্যন্ত ঠিকই ছিল, গৌরীবাসের পর থেকে এরকম ধীরে ধীরে আবহাওয়া চেঞ্জ হতে চালু করছিল। এখন বর্তমানে তো পুরোটা কুয়াশা আর মেঘে ঢাকা। ভাবছিলাম হয়তো আবহাওয়াটা একটু ঠিক হবে, কিন্তু এই আবহাওয়া ঠিক হবে কি, আরও খারাপ হয়ে গেছে। এত এখানে বাতাস দিচ্ছে কি বলবো, মানে আমার চশমাটাও হারিয়ে গেছে। প্যান্টের পকেটে চশমাটা ছিল, সেটা কথা পড়ে গেছে আর খুঁজে পাইনি। এত বাতাস, পুরো মুখ চাপা দিয়ে দিতে হয়েছে, চোখটাই বাকি আছে। আর হচ্ছে পুরো সাদা হয়ে গেছে পুরো। ভাবছিলাম হয়তো আবহাওয়া একটু ক্লিয়ার হবে, তো আবার সাদা হয়ে গেছে পুরো। তো আমরা অনেক কষ্ট করার পর হেঁটে এবার কালীপুকুরি পৌঁছে গেছি ফাইনালি। তো कालीपुकुरी एखाने একটা ছোট रेस्टोरेंट टाइप का एक दुकान है, वहाँ पर हम लोग मैगी ऑर्डर किया है। यहाँ पर मैगी 70 रुपये पर प्लेट, ठीक है। तो এখানে খাওয়ার পর একটু সময় রেস্ট নেব, তারপর আবার সান্দাকফুর উদ্দেশ্যে বেরাবো। তো আমরা 2 ঘন্টার মধ্যেই গৌরীবাস থেকে কালীপুকুরি চলে এসেছি। তো এটা হচ্ছে কালীপুকুরি, এটা হচ্ছে কালীপুকুরি লেক, যার জল সবসময় কালো থাকে। তো যখন এখানে ঢুকি ফার্স্ট, তখন কুয়াশা ছিল, এখন মোটামুটি কুয়াশাটা ক্লিয়ার হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা হচ্ছে মানে অলৌকিক জিনিস একটা, এর জল সবসময় কালো থাকে, প্লাস এখানে যত স্নোফল হলেও এর জল কখনো বড় হয় না। এটা হচ্ছে কালীপুকুরি লেক, এই পাহাড়টার নিচে কালীপুকুরি লেক, ঠিক আছে। দেখুন 5 মিনিট আগে আমি কালীপুকুরি লেকে ছবি তুলছিলাম, এক্ষুনি আবার আবহাওয়া চেঞ্জ, আবার জোর বাতাস চালু হয়ে গেছে, আবার চারদিকে কুয়াশা ভরে যাচ্ছে। 5 মিনিট হয়নি, মানে এখানে আপনি বলতে গেলে সেকেন্ডে আবহাওয়া চেঞ্জ হয়। আর এত বাতাস, চোখ খুলে রাখা যাচ্ছে না। তো আমরা এই ছোট্ট একটা দোকান বলুন, রেস্টুরেন্ট বলুন, হোটেল বলুন, যাই হোক, এখানে আমরা ম্যাগি অর্ডার দিয়েছি। তো ম্যাগিটা খাই, এখন দুপুর 2টো বেজে গেছে, যা হোক একটা তো খেতে হবে। তো এখানে আমাদের দুপুরে খাবার খেতে হলে যদি বুকিং থাকে তাহলে হোটেলে পাবেন, আর যদি না বুকিং থাকে এমনি আসেন তাহলে এটাই খেতে হবে, ম্যাগি বা অন্য কিছু। কেননা ভাত সবসময় এখানে থাকে না, আগে থেকে বলে রাখলে ভাতও খাওয়া যাবে, নাহলে এই ম্যাগি খেতে হবে। তো আমাদের ম্যাগি চলে এসছে, এটা হচ্ছে ম্যাগি, এবার খাই। পুকুরিতে এখানে আমরা লাঞ্চটা, তো ম্যাডামের এটা হোটেলটা, তো ম্যাডাম হোটেলটার নামটা বলে দিন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমাদের এখানে লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ বলতে কি ম্যাগি হয়েছে খাওয়া। এবার ম্যাগি খেয়ে আমরা আবার সান্দাকফুর দিকে বেরিয়ে পড়ছি। আর আমাদের রাস্তার ডিস্টেন্স 20 কিলোমিটারের, মাত্র 6 কিলোমিটার বাকি 14 কিলোমিটার আমাদের কভার হয়ে গেছে। আর এখন বাজে 2:10, মানে দুপুর 2:10, কিন্তু চারদিকে এত কুয়াশা ছেয়ে গেছে যেন সন্ধ্যার মতো লাগছে, সন্ধেবেলা হয়ে যাচ্ছে আর প্রচুর ঠান্ডা লাগছে এখন।
তো কালীপুকুরের এই যে বাড়িগুলো দেখছেন, এইগুলো হচ্ছে একটা একটা হোমস্টে। এই হোমস্টে যারা কালাপুকুরিতে থাকতে চান তারা এই হোমস্টেগুলোতে বুক করতে পারে। এখানে থাকা খাওয়ার সব সুবিধা আছে। ঠিক আছে, কালাপুকুরি, কিন্তু আমরা হচ্ছে কালাপুকুরিতে থাকিনি, আমরা ডাইরেক্ট হচ্ছে একদিনই টুমলিং থেকে আর সান্দাকফু পর্যন্তই যাবো। আর আমাদের বুকিং সান্দাকফুতে আছে। ঠিক আছে, কিন্তু যারা চাইছেন যে কালাপুকুরিতে থাকবো, তা এগুলো হচ্ছে একটা একটা হোমস্টে, এইগুলোতে আপনারা বুক করতে পারেন। তো এখান থেকে চালু হচ্ছে নেপালের রাস্তা। ঠিক আছে, এই নেপালের রাস্তার জন্য এই যে একটা ঘর, এখানটা আমাদেরকে পারমিট করতে হলো। তো নেপালের রাস্তা যাওয়ার জন্য 50 টাকা করে লাগবে, মানে 50 টাকা করে দিতে হবে এখানে নেপালে যাওয়ার পারমিট করার জন্য। ঠিক আছে, তাই এখানে 50 টাকা দিয়ে আমরা টিকিট কাটলাম নেপালে ঢোকার জন্য। আবার এর আগেও নেপালে ঢুকছিলাম অনেকবার, কিন্তু সেখানে তো কোথাও টাকা ফাঁকা নেয়নি, কিন্তু এখানে আবার 50 টাকা করে নিল, কি জানি কি সিস্টেম। ঠিক আছে, দিতে হবে, এসছি যখন। তো এরপরে আবার যাই, সামনের দিকে এগোতে থাকি। পুরোটা কুয়াশায় ভর্তি হয়েছে কিন্তু। তো রাস্তাটা খালি দেখুন, রাস্তাটা এরকম কাদা হয়ে গেছে একটাই কারণে, এই এই বরফগুলো গলে গলে যাচ্ছে, রাস্তার উপর পড়ছে, বরফগুলো রাস্তার উপরে পড়ছে, মানে বরফ গলে তার জলটা রাস্তার উপর পড়ার জন্য এরকম কাদা হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদেরকে কাদার মধ্যে থেকেই হাঁটতে হচ্ছে, আর আমাদের ভালোই মজা লাগছে। ঠিক আছে, এরকম ওয়েদারের মধ্যে, কুয়াশার মধ্যে থেকে কজন হাঁটার সুযোগ পায়, তো আমরা অনেকটাই লাকি। স্ট্রিং কিনতে হয়েছে, এনার্জি ড্রিঙ্কস দরকার, নাহলে আর হবে না। এমনি ঠান্ডা, তারপরে আবার ঠান্ডা খাচ্ছি। ঠিক আছে, সবাই এগিয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। তো দেখুন রাস্তার দুধারেই বরফ, দেখুন চারদিকে বরফ বাড়তেই আছে। এবার দেখুন আবার একটা এরকম ফলস একটা ছিল, সেই ফলসটা পুরোটা বরফ জমে গেছে। এই যে এই যে কে বালতি রেখে গেছে, কে বালতি রেখে গেছে, তার বালতিতে বরফ জমে গেছে। এই পাহাড়টা পুরোটাই বরফে ঢাকা। তো এটা এই জায়গাটার নাম বিকে ভাঞ্জান বলে, মানে বলেছে সোজাটা হচ্ছে ট্র্যাক, একটু এটা স্টিপ আছে, কিন্তু এটা ডিস্টেন্সটা অনেক কম। আর আর এই ধারে যে এই রাস্তাটা, এটা ইন্ডিয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাব। আর এই সাইডে যে রাস্তাটা আছে, এটা হচ্ছে নেপালের রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না, আমরা ইন্ডিয়ার রাস্তা দিয়েই যাচ্ছি। আর এটা এরা সোজাও যাওয়া যায়, ট্র্যাক করা যায়, কিন্তু এটা স্টিপটা বেশি, কিন্তু ডিস্টেন্সটা কম, কিন্তু আমাদের হালাত প্রচুর খারাপ, বেশি ঢালু হলে আমরা উঠতে পারবো না। ওই জন্য আমরা ইন্ডিয়ার নর্মাল রাস্তা দিয়েই যাচ্ছি, ডিস্টেন্স বেশি হোক বাট কষ্ট যেন কম হয়। बिखे भन्छ आगे है ना। हाँ। यहाँ पर बिखे भन्छ मतलब भैली। हाँ, बिखे मतलब पॉइजनस। अच्छा, यहाँ पे अच्छा। बहुत पॉइजनस है। ओह, लेकिन जो भी टूरिस्ट लोग हैं इधर गाइड को पूछ के क्या लेना है क्या नहीं लेना है ये सब देखना पड़ेगा। ओके ओके, इसका नाम रखा है बिखे भंजा। আচ্ছা ঠিক আছে। তো বিকে ভাঞ্জান নামের জন্য এটাই কারণ, এটা হচ্ছে পয়জনাস, প্রচুর পয়জনাস ভ্যালি। তো এখানে আসার জন্য অবশ্যই গাইডের পরামর্শ নেওয়া দরকার। ঠিক আছে, এ দেখো আমাদের এতে ট্রেকিংয়ের একজন সাথী, আরে লো খাও। বৃষ্টি পড়ছে এখন গুঁড়ি গুঁড়ি, এও আমাদের সঙ্গে ভিজতে ভিজতে আসছে। এ দেখুন, এ দেখো বৃষ্টি হচ্ছে, দেখো। যা হোক আমাদের ওয়াটার রেজিস্ট্যান্স জ্যাকেট ছিল বলে তাই হচ্ছে অনেকটা বেঁচে গেছি, আর নাহলে পুরো অবস্থা খারাপ হয়ে যেত। কেননা রেনকোটটা ছিল, রেনকোট সে ব্যাগের মধ্যে দিয়ে তো সেটা ব্যাগটা গাড়িয়ে তুলে দিয়েছি,
সে গাড়িয়াতলা সান্দাকফু চলে গেছে। তো আমাদের চরম লেভেলে ট্রেকিং হচ্ছে, এদিকে বৃষ্টিও হচ্ছে, প্লাস প্রচুর বাতাসও হচ্ছে, প্লাস হচ্ছে বরফ বরফ চারদিকে, প্লাস চারদিকে কুয়াশায় ঢাকা, মানে চরম লেভেলের ট্রেকিং। জাস্ট একটা জিনিসের অভাব ছিল, জাস্ট স্নোফল। স্নোফলটা যদি একবার হয়ে যায় না, তাহলে শুনে পে সুহাগা, মানে একটা ট্রেকিংয়ে সবের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। শুধু বরফও পেয়েছি, তারপরে বৃষ্টিও হচ্ছে, প্লাস সবই হচ্ছে, শুধু স্নোফলটাই হয়নি। ওটারই আমাদের আশাটা রয়ে গেল না, এখনো 2 দিন আছে, দেখা যাক সান্দাকফুতে স্নোফল হয় কি না। দেখুন গাছগুলো দেখুন, পুরো স্নোতে ভরে গেছে। এদিকের গাছগুলো দেখুন, ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। গাছগুলো দেখুন পুরো বরফে ঢেকে গেছে গাছগুলো, ওই দিকের গাছগুলো উপর দিকে। চলো ওই গাছগুলো দেখাই, ওই গাছগুলো আরো বরফে ঢেকে গেছে। আর আর নিচে দেখো, আর নিচে গোটাটা বরফ পড়ে আছে, এই যে পুরোটা এই গাছগুলোর নিচে পুরো বরফে ঢাকা। ভাই কি বলবো, ক্যা নজারা হ্যাঁ, অসাধারণ, হেভি সুন্দর লাগছে দেখতে, কিন্তু ঠান্ডাও ফাটতেছে প্রচুর, মানে এত পরিমাণ ফাটছে কি বলবো। বৃষ্টি হচ্ছে, একটু একটু তুষারপাতের মতো হচ্ছে, ঠিক আছে। দেখুন এই দিকের গাছগুলো দেখুন পুরো বরফে ঢেকে গেছে। বাহ, হেভি সুন্দর জায়গা। তো এই জায়গার কথা আর কি বলবো, এ দেখো শুধু বরফ, বরফই আর বরফ। তো এর মধ্যে থেকে আমরা হাঁটছি, তো এখানে আমরা ঢুকে গেছি শেরপা চ্যালেতে 5:50-এর দিকে, মানে সকাল 9:30 থেকে হাঁটা চালু করছি, 20 কিলোমিটার কমপ্লিট করছি, মানে অনেকটাই হাঁটছি। এবং এখন এখানে এত পরিমাণে ঠান্ডা যে তাই ফোনের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে, তাই হোটেলে ঢোকার সময় হচ্ছে ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো, তার জন্য হোটেলে ঢোকার ভিডিওটা করতে পারিনি। তো হোটেলে আসার পর আমরা চা খেলাম, মানে হোটেল থেকে চাটা দিল আর কি, কিন্তু চার সঙ্গে এখানে কোনো স্ন্যাক্স দেয়নি শেরপা চালের হোটেলে। তারপর আমরা জিজ্ঞাসা করলাম যে পকোড়া এখানে আমরা এক্সট্রা টাকা দিয়ে নেব, যে হবে কি না। বললো হ্যাঁ হবে, কিন্তু হচ্ছে রেট প্রচুর, মানে 8 পিস এমনি ভেজ পকোড়া দেবে, তার রেট হচ্ছে 120 টাকা। তার জন্যে আমরা কেউ আর পকোড়া নিইনি, এমনি চা খেয়েছি। তো চা খাওয়ার পর আমরা আবার রুমে চলে যাই, কিন্তু তারপরে এখানে হচ্ছে রাত্রে ডিনারের সিস্টেম হচ্ছে, আমরা 7:30 থেকে 8:30-এর মধ্যে আপনাকে ডিনার কমপ্লিট করতে হবে, তারপরে এলে আর ডিনার হবে না। তো এখানে ঠান্ডা বেশি, তো তাই কাজকর্ম আগেই গুছিয়ে দিতে চায়, মানে হোটেলে যারা কাজ করছে। তো আমরা আবার 8টার দিকে চলে আসছি এখানে ডিনার খাওয়ার জন্য। তো ডিনারে তো চিকেন থাকার কথা, দেখি কি দেয়। এরা তো চার সময় তো কিছু স্ন্যাক্সই দেয়নি, তাই দেখা যাক ডিনারে কী দেয়। কিন্তু এখানে আর একটা অ্যাডভান্টেজ এই যে এখানে আপনি ফ্রি ওয়াইফাই পাবেন। তো এখানে যদি কারো ফোনে নেটওয়ার্ক না থাকে, তাহলে আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে হচ্ছে বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ওয়াইফাই থাকে, মানে ওয়াইফাই রাত্রি 10টা পর্যন্ত ওয়াইফাই, রাত্রি 10টার পরে এখানে ওয়াইফাই অফ করে দেয় আর কি। তো এখন খাবারটা দেখি কি মানে কীরকম খাবারটা হয়, রান্না বান্না কীরকম। ঠিক আছে, খাই এখন। তো এখানেও সেই একই নিয়ম, বুফেট সিস্টেমে খাবার দেওয়া হয়। তো এই জায়গাটা হচ্ছে, এখানেই আমরা চা খেতে এসেছিলাম, মানে এই জায়গাটা শেরপা চ্যালেটের একটা ছোট রিসেপশন মতো আছে, এবং এখানে বসে খাওয়ার জায়গা আছে। তো এখানেই ডিনার, চা খাওয়া, লাঞ্চ সবই হয় এই জায়গাটা। তো এখন হচ্ছে আমরা সবাই খেতে এসেছি। তো এটা হচ্ছে আমার খাবার, মানে আমার ডিনারে আছে চিকেন আছে, আলু ভাজা আছে, ডাল ভাত আছে, আর একটা সবজি আছে, স্যালাড আছে। তো আর এদিকে সবাই আমাদের গ্রুপের মেম্বার সব বসে গেছে, খাচ্ছি এখন। তো হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমাদের সান্দাকফু ট্যুরের 3য় দিন। তো আমরা কালকে এখানে 5:50-এর দিকে পৌঁছে গেছিলাম, মানে 9:30 দিকে হাঁটা চালু করছিলাম, 20 কিলোমিটার।
হেঁটছি। হাঁটার পর আমরা 5:50 দিকে চলে এসেছি, কিন্তু আমার ফোনে চার্জ ছিল না, এই হোটেলে ঢোকার ভিডিওটা করতে পারিনি। তারপরে নর্মাল যেরকম সব হোটেলে হয় স্ন্যাক্স ডিনার খেয়েছি। আর ডিনারটাও মোটামুটি ছিল না, রান্নার টেস্টটা আগের পাবলিকের থেকে, সিদ্ধার্থ লজের থেকে এখানে রান্নাটা মোটামুটি একটু ভালো ছিল। আর সকালবেলা কীরকম অবস্থাটা দেখুন। তো এটা হচ্ছে শেরপা চালেট, যেটা আমরা ছিলাম। আর ওই উপরের দিকে দেখুন যে বিল্ডিংটা আছে, ওটা হচ্ছে সানরাইজ হোটেল। তো সান্দাকফুর ওটা সব থেকে উঁচু হোটেল। আর এগুলো সব বরফ গাছের উপর ঢেকে আছে। উপরেরটা সানরাইজ আর এটা শেরপা চালেট। আমরা এখানে শেরপা চালেটে ছিলাম কালকেও ছিলাম, আজকেও থাকবো। দেখুন এই গাছগুলো কীরকম বরফ জমে গেছে। এখন বেজে গেছে আপনার 8টার মতো বেজে গেছে। গাছগুলো কীরকম বরফ পুরোটা, এই নিচে আপনি যতদূর দেখবেন প্রত্যেকটা গাছেই এরকম সাদা সাদা বরফ হয়ে গেছে। আর দেখুন কীরকম অবস্থা হয়ে গেছে সব গাছগুলোর। এইগুলো দেখুন, এইগুলো পুরোটা বরফ। গাছ, এটা আমাদের হোটেলের পিছনে হোটেলে আমরা ছিলাম, শেরপা চালেট। এই কौन जा रहा है? এখন 9টা বেজে গেছে। তো সকালবেলা ব্রেকফাস্টটা আমরা খাচ্ছি। এই ব্রেকফাস্টটা হচ্ছে হোটেলের সঙ্গে ইনক্লুডেড, মানে হোটেলে এই ব্রেকফাস্টটা দেবে। তো হোটেলের মেনু ছিল ব্রেকফাস্টে ব্রেড আর অমলেট আর ম্যাগি, যার যেটা পছন্দ সে সেটা খেতে পারে। তো আমার ব্রেড অমলেট আমি নিয়েছি আর কি, আমি ব্রেড অমলেট খাচ্ছি আর বাকিরা খাচ্ছে। তো খাওয়ার পরে চারপাশটা একটু ঘুরে দেখবো সান্দাকফুর ভিউটা কীরকম হয়, আর আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সান্দাকফুর ভিউ পয়েন্টের কাছে। তো যেতে যেতে এরকম সাইডের রাস্তাগুলো এরকম মানে পুরো গাছে সাদা হয়ে গেছে বরফে। তো আমরা এখানে দেখে অনেক ছবি তুললাম, তারপর হচ্ছে আস্তে আস্তে ভিউ পয়েন্টের দিকে গেলাম। আর এটাই হচ্ছে সান্দাকফুর ভিউ পয়েন্ট। হোয়াট আ প্রিটি প্লেস দিস ইজ। আর এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস হচ্ছে। লুক অ্যাট দিস ভিউ, জাস্ট দেখুন ভিউটা, হোয়াট আ প্লেস। তো বন্ধুরা এখন হচ্ছে 1টার মতো বেজে গেছে। তো আমরা এখন লাঞ্চে বসছি আর কি। তো আমরা যখন ব্রেকফাস্ট করতে আসি তখনই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম যে আমাদের লাঞ্চ হবে। তো লাঞ্চ এখানে হোটেল দেয় না, তো লাঞ্চের জন্য আলাদাভাবে আমাদেরকে টাকা পে করতে হবে। তো আমরা অর্ডার দিয়েছিলাম যে 2-3 দিন ধরে এখানে আমরা শুধু মাংসই খাচ্ছি। তো আজকে সকালবেলাটা মানে লাঞ্চে আমরা নিরামিষ অর্ডার দিয়েছি, এমনি সবজি, ভাত, ডাল, আলু ভাজা এরকমই। তো এখন খেতে বসছি, দেখি এখানে কীরকম কী মেনু করছে। যে ভাত,
এটা আলু ভাজা, এটা হচ্ছে একই সবজি, সবজি আছে, এই যে সালাড আছে, আমাকে একটু দে দাও, ডাল আমাকে একটুখানি ডাল দেবে বাস। না না আর দরকার নেই। আর ওইদিকে সবাই বসে গেছে খেতে। তো দেখি এত সময় মানে 2-3 দিন হয়ে গেল প্রত্যেক দিন লাঞ্চেই মাংস ছিল, এবং আজকে আমরা ওই জন্য সবজি ভাত অর্ডার করছি। দেখা যাক সবজিটা কিরকম লাগে। সবাই বসে গেছে এদিকে খেতে, শুভঞ্জিত দা, সুশান্ত দা, অমিত দা, আর ওদিকে বাকি সবাই বসে গেছে, শুধু একজনই বাদে সোনাদা আসেনি। তো শেরপা চ্যালেটে আমরা যে রুমটা বুক করছিলাম সেই রুমটা হচ্ছে এটা, এই দেখুন আমাদের সব, এটা ডরমেটরি টাইপ রুম, 1000-এর মধ্যে। না না 120 জন না, এটা আমাদের 8 জনের রুম, কিন্তু আমরা 9 জন থাকছি। এই যে 8টা বেড আছে, 8টা বলি সরি 8টা নয়, 4টে বেড আছে, 4টে বেড আছে। আচ্ছা আচ্ছা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ভালো করে রুমটা কিরকম। এই যে একটা বেড, এখানে আছে রাজুদা আর অমিতদা। এখানে এই যে একটা বেড আছে, তাতে সোনাদা তার ভাই, আর এখানে আমি, অমিত আর সঞ্জীব দা, আর এখানে সুশান্ত দা আর শোভনজিৎ দা। এটা রুমটা পুরো কাঠের রুম, তার জন্য ঠান্ডা অনেকটাই প্রোটেক্টেড, ঠান্ডাটা কম লাগে। আর এটা একটা বাথরুম, একটাই বাথরুম, ইন্ডিয়ান স্টাইলের বাথরুম, ঠিক আছে। আর এখানে একটা আয়না দেওয়া আছে। আর রুমের সাইডে আমাদের পেছনের ভিউটা দেখুন, কিন্তু ভিউ দেখার কোনো অবস্থাই নেই, পুরোটা বাইরে কুয়াশায় ঢাকা। এই যে এটা রুমের বাইরে ভিউটা এরকম। বাবা প্রচুর ঠান্ডা, একটু দরজাটা লাগিয়ে জানলাটা লাগিয়ে দিতে হবে। এই যে কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ভরে গেছে। তো হাই বন্ধুরা, আমরা হচ্ছে এখন আলের দিকে যাচ্ছি। এখন বেজে গেছে 2:30টার মতো, দুপুর 2:30টা। আমরা সকালবেলা থেকে এখানে ছিলাম শেরপা চ্যালেটে, কিন্তু দিন মানে ওয়েদার আর ভালোই হচ্ছে নি, সেই রকম সবসময় কুয়াশা আছে। তার জন্য আমরা এখনই চলে যাচ্ছি আলের দিকে, কেননা কালকে সকালেই আমাদেরকে শৃঙ্খলার জন্য বেরাতে হবে। তাই আমরা আলের জন্য বেরিয়ে পড়ছি এক্ষুনি। তো আল এখান থেকে 1.5 কিলোমিটার, তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে সানরাইজ হোটেল, ফেমাস সানরাইজ হোটেল। সানরাইজ হোটেলের পাশ থেকে রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে আলের দিকে। আর দেখুন এটা আমাদের হোটেলের একজন সঙ্গী, এও আমাদের সঙ্গে যাবে আল। দেখুন রাস্তাটা কিরকম, দু সাইডে বরফ, মাঝখান থেকে আল যাওয়ার রাস্তা। দেখুন রাস্তাটা দেখুন কত সুন্দর। শোভনজিৎ দা যাচ্ছে সামনে দিয়ে, দুদিকে শুধু বরফ আর বরফ, তার মধ্যে থেকে আমরা যাচ্ছি। এদিকের গাছপালাগুলো পুরো বরফে ঢেকে আছে। আর এটা আল যাওয়ার রাস্তা। এত সময় তো গাছের উপরের পাতাগুলো দেখলেন, এবার নিচের দিকে দেখুন কিরকম অবস্থা। তো এখান থেকে ফালুট 20 কিলোমিটার, কিন্তু প্রচুর পরিমাণে বরফ পাওয়ার জন্য, মানে বরফ পড়ার জন্য আমাদের সঙ্গে 2-4 জন ট্রেকার যারা আসছিল, তারা হচ্ছে ফালুট ট্রিপ ক্যান্সেল করে দিয়েছে, মানে ফালুট ট্র্যাক ক্যান্সেল করে দিয়েছে, কেননা প্রচুর পরিমাণে বরফ পড়ছে। ঠিক আছে, তো একটু আমরা এখানে ওয়েট করছিলাম, একজন একটু পিছিয়ে গেছিলো এই কুয়াশার জন্য, খুঁজে পাওয়া যাচ্ছিল না, আবার চলে আসছে। আমরা এই রাস্তা দিয়ে আবার এর উদ্দেশ্যে যাচ্ছি আর কি, আলের উদ্দেশ্যে। আবার চলে এসছি আমরা আলের কাছাকাছি। তো আমরা এখন আল ভিউ পয়েন্টের ভেতর,
ওয়েদার খারাপ হওয়ার জন্য আমাদের ভাগ্যে নেই সানসেট, তার জন্য আমরা এখানে ওয়েট করছি কিছু সময়। তারপরে ওয়েট করার পর যদি ওয়েদার একটু যদি ক্লিয়ার হয়, ভগবান যদি আমাদের উপর সদয় হয়, তাহলে সানসেটটা দেখতে পাবো, নাহলে এখান থেকেই বাড়ি ফিরতে হবে আবার। আমাদের মুখ দেখা যায়। এই যে আমাদের গ্রুপ মেম্বার, হাই বলো সবাই। হাই হাই হাই। এদিকে হেভি বলে। এই আল ভিউ পয়েন্টে একটা ভালো জিনিস দেখলাম, আমাদের বাড়ির কাছে একটা জায়গা মহিষাদল। তো মহিষাদলের কারা আসছিল এখানে, তারা এখানে এটা স্ট্যাম্পটা মেরে দিয়ে গেছে। ভালো লাগলো যে আমাদের বাড়ির কাছ থেকে কারা এই আলের কাছে এসেছিল। আর এটা বর্তমান আলের পরিস্থিতি, এইখান থেকেই আর সূর্য অস্তটা দেখা যায়, কিন্তু আমাদের ভাগ্যে নেই সূর্য অস্তটা দেখা। মানে ওয়েদার একবারেই খারাপ, তার জন্য চারদিকে বরফ আর কুয়াশায় ঢাকা। তাই এখান থেকে আমরা ফিরে যাচ্ছি আর কি, আমাদের ভাগ্যে সূর্যাস্ত দেখা নেই। ঠিক আছে, এরপরে যদি কোনো দিন আবার আসি তাহলে অবশ্যই আবার এখানে আসবো। দেখো এই রাস্তাটা এই প্রথম কেউই হাঁটেনি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। পুরোটা বরফ, পুরোটা বরফে ভর্তি রাস্তাটা। আজকে ট্রেক হচ্ছে এইখানে, হোয়াট আ প্লেস, খুব সুন্দর লাগছে রাস্তাটা। দেখুন আমরা বরফের উপর দিয়ে যাচ্ছি, আর এই পাশটার ভিউ দেখুন, পুরোটা বরফে ঢাকা। অসাধারণ, অসাধারণ থেকে উপরে। তো আমরা আল থেকে ফিরে এসে আমরা সবাই চা খাই। তো চা খাওয়ার পরে একটু সময় ওয়েট করার পর আবার চলে এসছে ডিনারের জন্য। মানে এখানে ডিনারের নিয়ম হচ্ছে 7:30 থেকে 8:30টার মধ্যে ডিনার কমপ্লিট করতেই হবে। তো আপনি বাড়িতে যতই দেরি করে ডিনার করুন না কেন, তো এখানে তাড়াতাড়ি ডিনার করতেই হবে, কিছু করার নেই। তো আমরা আবার ডিনারে চলে এসেছি। তো 3-4 দিন হয়ে গেল, মানে 4 দিন হয়ে গেল, আমরা এখনও স্নান করিনি। তো ঠান্ডার ভয়েই কেউ স্নান করিনি। তারপরে একটু পরিশ্রমও হয়ে যাচ্ছে, তারপরে ঘুমটাও রাত্রে ঠিকঠাক হচ্ছে না। তার জন্য সবার অবস্থা খুবই খারাপ, পুরো চোখ মুখ সবাই ঢুকে গেছে, চোখ মুখ কালো পড়ে গেছে। বাড়ি গেলে বলে সবাই কয়লা খনি থেকে কাজ করে আসছে। তো এটা হচ্ছে খাওয়ার জায়গা আমাদের, মানে এখানেই চা খাওয়া, এখানেই লাঞ্চ ডিনার সবই হয়। আর এদিকটা হচ্ছে শেরপা চ্যালেটের একটা হচ্ছে রিসেপশান টাইপের আছে, তো এখানেই বুফেট সিস্টেমে খাবারটা দেওয়া হয়। আর এগুলো সব টেবিল, আর ওইদিকে আমাদের 4-5 জন বসে আছে এখন। আর এইদিকে আছে অমিত, সোনাদা, আর আমার পাশে আছে অয়ন। তো আমরা এখন মানে ডিনারের জন্য ওয়েট করছি। এখানে বুফেটটা সাজানো হলে তারপরে আমরা যে যার নিজেরা নিয়ে খেতে চালু করবো আর কি। তো আজকেও সেই কালকের মতো আর কি একই ডিনার, মানে চিকেন ভাত। মানে এখানে রাত্রে প্রত্যেকটা হোটেলেই রাত্রে হচ্ছে ডিনার আমরা চিকেন আর রাইস। তো যা হোক আমরা খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর ঠান্ডার ভয়ে আবার গিয়ে চুপচাপ শুয়ে পড়ি। মানে যত সময় ওয়াইফাই অন, মানে 10টা পর্যন্ত ওয়াইফাই অন। তো 10টা পর্যন্ত ফোন একটু আধটু ঘাঁটার পর তারপরে শুয়ে পড়ি, কেননা সকালবেলা আবার সূর্য উদয় দেখতে যেতে হবে। তো পরের ভিডিওতে সান্দাকফু থেকে শ্রীখোলা যাওয়ার রাস্তা এবং হচ্ছে কোন হোটেলে আমরা থাকলাম এবং পাহাড় হেড সান্দাকফু ট্রেকিংয়ের কত টাকা খরচ হবে বা কীভাবে হোটেল বুক করলাম, গাড়ি বুক করলাম, সবই পরের ভিডিওতে ডিটেলসে বলবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করুন, আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, বাই।